আলো পাহাড়ে পড়ে না বাবুজি। কিছু আলো পাহাড়ের অন্দর থেকে উঠে আসে। মুনশাইন বাংলোর বারান্দায় বসে রঘুনাথ শিল্পকারের আশ্চর্য গল্পটা আমাকে শুনিয়েছিল বিট্ঠাল। রাতটা ছিল চতুর্দশী। সে রাতে আমি টের পেয়েছিলাম সেই আলোয় যদি মিশে থাকে অন্ধকারের সুর, তাহলে তার থেকে ভয়ঙ্কর রাত আর হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, গল্প ভালো লেগে থাকলে হাইপ বাটনটি ক্লিক করে দেবেন। আপনার দেওয়া হাইপ পয়েন্টস আমাদের নিবেদনকে পৌঁছে দেবে আরও বেশ কিছু মানুষের কাছে। সাহিত্য সমাহারে আপনারা শুনছেন আরও ভয় আরও ছয়। আজ আরও ভয় আরও ছয় সিরিজের প্রথম গল্প, অভীক সরকারের কলমে যক্ষিণীর সুর। অভীক সরকার বর্তমান সাহিত্য জগতের এক জনপ্রিয় ব্যক্তিত্ব। লেখকের জন্ম 1 জুন 1979 সালে। ইতিপূর্বেই সাহিত্য সমাহারে গল্প উপন্যাস মিলিয়ে লেখকের মোট 12টি রচনা আমরা সম্প্রচার করেছি। শ্রোতাদের সুবিধার্থে সমগ্র প্লেলিস্টের লিঙ্ক এই গল্পের নিচে যুক্ত করে দেওয়া হবে। আমাদের আজকের গল্প যক্ষিণীর সুর প্রথম প্রকাশিত হয় সুখী গৃহকোণ মে 2026 বিশেষ ভৌতিক সংখ্যায়। আজকের গল্পের সূত্রধার আমি আকাশ, গল্প পাঠে বুদ্ধদেব দাস। শুরু হচ্ছে সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন, লেখক শ্রী অভীক সরকারের কলমে যক্ষিণীর সুর। আমি অতনু সেন, পেশায় একজন আর্কিটেকচারাল কনসালটেন্ট, অফিস পুনেতে। এই আর্কিটেকচারাল কনসালটেন্সি শব্দটায় বেশ একটা গ্রামভারী কর্পোরেট ব্যাপার থাকলেও ব্যাপারটা আসলে হচ্ছে পুরনো বাড়ি অডিট করা। যে কোনো পুরনো বাড়ি রিস্ট্রাকচার করার আগে বা তাকে ভেঙে নতুন বিল্ডিং বানানোর আগে দেখে নেওয়া সেই সব বাড়ির দেওয়ালে কোথায় কোথায় কতগুলো ফাটল ধরেছে, ছাদের বিম পচে গেছে কিনা, বা কাঠের জানলা দরজা অক্ষত আছে কিনা, এইসব আর কি। বহুদিন হলো এই প্রফেশনে আছি। বলতে নেই, পুরনো বাড়ি অডিট করার কাজে আমার থেকে দক্ষ লোক অফিসে কমই আছে। দিন দিনেক আগে আমার বস দিলীপ দেশমুখ এসে বললেন, অতনু, একবার মহাবালেশ্বর যেতে হবে, বুঝলে? আরে একটা বহু পুরনো বাংলোর খোঁজ পাওয়া গেছে। নাম মুনশাইন, প্রায় 150 বছরের উপর বয়স। আরে মুম্বাইয়ের এক বড় হোটেল চেন চাইছে ওটা ভেঙে একটা রিসর্ট বানাতে। আরে ঝট করে একবার চলে যাও তো বাবু, দিন দুয়েক থেকে একটা অডিট রিপোর্ট বানিয়ে দাও। এই প্রজেক্ট হাতে এলে বেশ কয়েক কোটি টাকার ব্যবসা আসবে, বুঝলে? বুঝতে আর বাকি রইল না। আমাদের ফার্ম শুধু আর্কিটেকচার নয়, টার্নকি বেসিসে প্রজেক্ট কনসালটেন্সিও করে। মানে প্রজেক্ট ধরে অন্য কনস্ট্রাকশন কোম্পানিকে দিলে সেখান থেকেও একটা কাটমানি তো থাকেই, আর আমিও যে তার একটা অংশ পাবো সে তো বলাই বাহুল্য। বুঝলাম। আর থাকার ব্যবস্থা? আগের বারে সেই নাসিক গিয়ে একটা খারাপ হোটেলে ফেসে গেছিলাম, মনে আছে তো? এবার কিন্তু ভালো ব্যবস্থা না করলে আমি নেই স্যার। আরে না না, খারাপ কেন হবে? আরে যে বাংলোয় যাচ্ছ সেখানে এখনো 2-1টা ঘর টিপটপ অবস্থায় আছে শুনেছি আমি। এমনকি দেখভাল করার জন্য এক সরকারি কেয়ারটেকারও আছে। অতদিনের পুরনো একটা বাংলোতে রাত কাটাবে, সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা, কি তাই না? টাকায় কি এর দাম হয় হে, কি বলো? হ্যাঁ, দিলীপ দেশমুখ এমনিতে ভালো হলে কি হবে, পয়সার ব্যাপারে একেবারে ওয়ান পাইস ফাদার মাদার, হাত দিয়ে জল গলতেই চায় না। ওসব চিন্তা ছাড়ুন, ভালো হোটেলের ব্যবস্থা না হলে আমি নেই। আরে ভাই যাও না, এই কাজটা উতরে দাও প্লিজ। আরে পরের বার থেকে তোমাকে আমি ভালো হোটেলে রাখবো, কথা দিচ্ছি। আরে এই নাও তোমার ডেইলি অ্যালাউন্স না হয় কিছুটা বাড়িয়ে দিলাম, কি ঠিক আছে? গুড বাই, গুড বাই। একগোছা 500 টাকার নোট তিনি আমার পকেটে গুজে দিলেন। কেয়ারটেকারকে খবর দেওয়াই আছে, তুমি পরশু বা তরশু রওনা হয়ে যাও।
কিন্তু তখনও জানতাম না মুনশাইন বাংলোর সেই সফর আমার জীবনের সবচেয়ে অস্বাভাবিক অভিজ্ঞতার দরজা খুলে দিতে চলেছে। পুনে থেকে মহাবালেশ্বর গাড়িতে প্রায় 3.5 ঘন্টার রাস্তা। বর্ষাকালে রাস্তা ভারী নয়নাভিরাম দেখায়। কালচে শ্যাওলা জমে ওঠা পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা, তার মধ্যে মাথা উঁচিয়ে ওঠা নানা রং বেরঙের ফুল, সব মিলিয়ে সে এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য। তবে এখন শীতের শেষ, বসন্ত আসবে আসবে করছে। চারিদিকের অনুচ্চ পাহাড় জেগে রয়েছে ধ্যানরত মৌনী শিবের মতো। কবে বর্ষার কন্দর্প স্রোত এসে তার ধ্যান ভাঙায়, সেই অপেক্ষায়। অফিসের গাড়ি যেখানে ছেড়ে দিয়ে গেল তার উপরে আর গাড়ি যায় না। সেখানে কয়েকটা চা বিস্কুট, ম্যাগি আর চিক্কির দোকান। আর তার পাশে বুড়ো বেতো ঘোড়া নিয়ে বসে আছে ঘোড়ার মালিকের দল। তাদের বয়সও কম নয়। দাদা দাদা বলছি, মুনশাইন ভিলাটা কোন দিকে বলতে পারেন? দোকানদার বা ঘোড়াওয়ালার দল কেউই মুনশাইন ভিলার ব্যাপারে কিছু বলতে পারল না। শেষে হতাশ হয়ে ফিরে আসছি এমন সময়। মুনশাইন ভিলা, ওই এলিফ্যান্ট হেড পয়েন্ট পেরিয়ে একদম পিছন দিকের পাহাড়ে যে ভাঙা বাংলোটা আছে। আগে হ্যাঁ 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 হ্যাঁ, চিনি বটে। যাবেন নাকি? আপনি বললে পৌঁছে দিতে পারি, তবে 500 রুপিয়া লাগবে বাবু, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলুন। ঘোড়াটা যখন আমাকে মহাবালেশ্বরের একেবারে পিছনের দিকে পাহাড়ের ঢালের ওপর ঝুঁকে থাকা বাংলোটার সামনে নামিয়ে দিল, তখন দুপুর পেরিয়ে বিকেল নামবে করছে। আমাকে নামিয়ে দিয়ে সে বুড়ো 5টা 100 টাকার নোট থুতু দিয়ে গুনে ট্যাঁকে গুজে ফেলল। দেখো বাবু, তুমি এখানে আসতে চেয়েছিলে, তার জন্য মাঙ্গি টাকা দিয়েছ, তাই আমি নিয়ে এসেছি। জানি না তুমি মরতে কেন এই জায়গায় এলে। হ্যাঁ, তবে বলে রাখি, জায়গাটা কিন্তু ভালো না। যত তাড়াতাড়ি পারো কেটে পড়ো, কেমন? কথাটা ঠিক সুবিধার ঠেকল না। পাহাড়ি জায়গায় এ ধরনের গল্পগাছা নতুন কিছু নয়। পর্যটকদের ভয় দেখিয়ে মজা নেওয়ার লোকের অভাব নেই। তবে তখন আমার কাছে ওসব নিয়ে মাথা ঘামাবার সময় নেই। সবার আগে কেয়ারটেকারকে খুঁজে বের করতে হবে, সেটাই জরুরি। ঘোড়াটাকে নিয়ে বুড়ো ধীরে ধীরে নিচে নেমে গেল, আর সঙ্গে সঙ্গে পাহাড়ের পাথুরে নিস্তব্ধতা যেন একটা মস্ত হায়ের মতো ঝুঁকে পড়ল আমার ওপর। আমি বাংলোটা দেখেই বুঝলাম অন্তত গত 20 বছরের মধ্যে এখানে কারো পা পড়েনি। স্ট্রাকচারের অবস্থা ভালো না, কয়েক বছরের মধ্যে এমনিতেই ভেঙে পড়বে। বাংলোটা ঘিরে কোমর সমান উঁচু বেড়া, আর যেখানে বাংলোর চৌহদ্দি শেষ হচ্ছে ঠিক তার পর থেকেই জঙ্গল শুরু। আমি বাংলোটার ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। আরে কই হে ক্যা? কোনো জবাব এলো না। আরে জবাব দো, কই হে ক্যা? আমি পুনে থেকে আসছি। আবার সেই একই অবস্থা। আমার হাতের ব্যাগটা নামিয়ে রেখে হতাশভাবে এদিক ওদিক চাইলাম। দেখি আর আধ ঘন্টা, নইলে তো নেমে যাওয়া ছাড়ার পথ দেখছি না। আচ্ছা, একবার বাংলোর পেছন দিকে গিয়ে দেখলে হয় না? বাংলোর ঠিক বাঁদিক দিয়ে একটা পায়ে চলা পথ খানিকটা নেমে গিয়েই ডান দিক ঘুরে অদৃশ্য হয়েছে বাংলোর পিছন দিকে। আমি সেই ডান দিকের বাঁকটা ঘুরিয়ে দেখলাম আরও একটা সুঁড়ি পথ সামান্য নিচের দিকে নেমে গেছে, আর দূর থেকে জঙ্গলের আড়ালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক অতি প্রাচীন মন্দিরের ভাঙা চূড়াটুকু। কিসের মন্দির ওটা? কি মনে হতে সেই সুঁড়ি পথ বেয়ে নেমে গেলাম। ভাঙাচোরা নোনা ধরা মন্দিরটার সামনে দাঁড়িয়ে বুঝলাম এর বয়স হয়েছে অনেক। সামনে দাঁড়িয়ে বোঝার উপায় নেই গর্ভগৃহে কোন দেবী প্রতিষ্ঠিত আছেন। দেবী বললাম এই কারণে, মন্দিরের সামনে হাঁড়ি কাঠ পড়ে আছে ভাঙা অবস্থায়।
মন্দিরের পেছনে একটা চাতাল, আর সেই চাতালের বুক ফেটে গজিয়ে ওঠা অশ্বত্থ গাছের ঝুড়ি নেমে মন্দিরটাকে একরকম জাপটে ধরেছে বললেই চলে। মরে আসা দিনের আলোতে এই মন্দিরটাকে দেখি কিনা জানি না, মনের মধ্যে একটা অস্বস্তি জেগে উঠল। অথচ তার কোনো কারণ নেই। এমনিতে মন্দিরটা খুবই সাধারণ। ভারতের প্রতি গ্রামে বা মহকুমায় খুঁজলে এমন মন্দির অজস্র পাওয়া যাবে, কিন্তু উঁকি দিয়ে দেখলাম মন্দিরের মধ্যে কোনো প্রতিমা নেই। মানে এমন নয় যে প্রতিমা ছিল, ভেঙে পড়েছে বা কেউ তুলে নিয়ে গেছে। বেদি দেখে বোঝা যাচ্ছে ওখানে কোনো কালেই কোনো প্রতিমা ছিল না। কিন্তু কেন? তবে তার মধ্যেও আমার চোখ টেনে নিল মন্দিরের গায়ে খোদাই করা মূর্তিগুলো। এত বছর বাদেও, এত রোদ, ঝড়, জল, বৃষ্টি সয়েও মূর্তিগুলোর বিন্দুমাত্র ক্ষতি হয়নি। কিসের মূর্তি ওগুলো? আমি আরো একটু সামনে এগিয়ে গেলাম, আর তখনই দেখলাম মন্দিরটার শ্যাওলা ধরা কালচে দেওয়ালে যে মূর্তিগুলো খোদাই করা আছে সেগুলো সবই প্রায় নগ্ন নারী মূর্তি। মূর্তিগুলো মানুষ প্রমাণ আকারের তো বটেই, এবং শুধু তাই নয়, সেগুলো আশ্চর্যজনকভাবে নিখুঁত আর জীবন্ত। তাদের মুখশ্রী, পেটের ত্রিবলী ভাঁজ, সুউন্নত দেহরেখা, সঘন উরু, নিবিড় নিতম্ব, সুচারু কোমর, সবকিছুই এত ত্রুটিহীন, এত প্রাণবন্ত যে ওদের দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকলে মাথা ঝিমঝিম করে ওঠে। মনে হয় মূর্তিগুলো যেন এখনই জেগে উঠবে। কি আশ্চর্য অপার্থিব হাসি মূর্তিগুলোর মুখে। কোনো হাসি যে একই সঙ্গে এত মধুর এবং ক্রূর হতে পারে, একই সঙ্গে কাছেও টানতে পারে, আবার দূরেও ঠেলে দিতে পারে, আমি আগে কখনো দেখিনি। আমাকে ঢুঁড়ছিলেন বাবুজি? কতক্ষণ যে তন্ময় হয়ে একাগ্রচিত্তে তাকিয়েছিলাম মূর্তিগুলোর দিকে জানি না। চটকা ভাঙল পিছন দিক থেকে ভেসে আসে একটা ডাকে। পিছন ঘুরে দেখলাম একটা নুইয়ে পড়া লোক দাঁড়িয়ে আছে আমার সামনে। পিঠ কুঁজো, হাত আর মুখের গালের চামড়া ঝুলে পড়েছে। দুটো ছোট ছোট চোখের ওপর নেমে এসেছে সাদা ভুরুর পর্দা। আমার নাম বিঠল। আপনি পুনে থেকে এসেছেন তো? আমার কাছে খাবার এসেছিল। ওই নিচের বাজারে গিয়েছিলাম কিছু সামান কিনে আনতে। লটতে দেরি হয়ে গেল। গুস্তাখি মাফ করবেন বাবু। লোকটা হঠাৎ আমার মুখের দিকে চেয়ে থমকে গেল। তারপর অনেকক্ষণ চেয়ে রইল আমার দিকে। না, মানে ঠিক আমার দিকে নয়, আমার কপালের দিকে। আমি আশ্চর্য হলাম না, কারণ অনেককেই দেখেছি আমার কপালের দিকে চেয়ে থাকতে। তার কারণ আর কিছুই না, আমার দুটো ভুরুর মাঝে একটা জড়ুল আছে। তার আকার এমন যেন দেখলে মনে হয় একটা শঙ্খ আঁকা আছে ওখানে। জন্মদাগ, এটা জন্মদাগ আর কি। তবে এ লোকটা এমন নির্নিমেষে তাকিয়েছিল যে আমার রীতিমতো অস্বস্তি হচ্ছিল। ঠিক আছে, এবারে ভেতরে চলো দেখি। প্রচণ্ড টায়ার্ড। যা বলছি, বাংলোয় গিয়ে এক কাপ চা বা কফি কিছু পাওয়া যাবে? আর বলছি, রাতের খাবারে কি করেছো বলো তো? বাংলোর মধ্যে ঢুকে দেখলাম 2-3টে ঘর এখনো শুধু অক্ষত নয়, বেশ ভালো রকম বসবাসের উপযোগী আছে। দেওয়ালের পুরু গাঁথনি, উঁচু সিলিং আর ঢালাই লোহার কড়িবর্গা বলে দিচ্ছে বাংলোটা যথেষ্ট যত্ন নিয়েই বানানো হয়েছিল এককালে। মুশকিলের মধ্যে এই যে ইলেকট্রিসিটির সুবিধা প্রায় নেই বললেই চলে। ঘরের মধ্যে একটা বড় 100 ওয়াটের বাল্ব আর মাথার উপর একটা রিকেটি পাখা, সাকুল্যে এই। পাখার অবশ্য দরকার নেই, পাহাড়ের ওপর বলে জায়গাটা এমনিতেই ঠান্ডা, তার উপর শীতের শেষ। আর এত মোটা গাঁথনির দেওয়াল পেরিয়ে ঘরের ভেতরে গরম আসা তো দূরের কথা,
বরং একটা শিরশিরে ঠান্ডা ছড়িয়ে রয়েছে। ঘরের পূর্ব পশ্চিম জুড়ে একটা মস্ত বড় 4 পোস্টার খাট, দামি বার্মাটিক না হয়ে যায় না। খাটের মাথার দিকে একটা ভারী বাহারি বেডসাইড টেবিল রাখা, তার পাশেই অ্যাটাচড বাথরুমের দরজা। गीजार नहीं बोटे बाबू, तबे बोले नहाने के वक्त আমি গরম পানি এনে দেব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ঘরের দক্ষিণ দিকে একটা দরজা। বিট্ঠল গিয়ে দরজাটা খুলে দিতেই দেখলাম একটা চওড়া বারান্দা, তার ওপারে বাংলোর পিছন দিকের জঙ্গল। একটু আগে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। ওই তো সেই সুঁড়ি পথটা, যেটা দিয়ে গেলেই ওই মন্দিরটা দেখা যায়। বারান্দায় রট আয়রনের তৈরি একটা টি টেবিল আর দুটো গার্ডেন চেয়ার ছিল। এগুলো অবশ্য হাল আমলের। একটা গার্ডেন চেয়ারে আয়েশ করে বসলাম। এক কাপ কড়া করে লিকার চা দিয়ে যাও তো দেখি, ব্ল্যাক কফি হলেও চলবে। জি বাবুজি। বিট্ঠল চলে গেল। আমি চেয়ারে বসে সামনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সন্ধে নেমে আসছে, পাখিদের দল ফিরছে বাসায়। তাদের কিচিরমিচিরা জঙ্গলের পাতার ফাঁক দিয়ে বয়ে আসা সনসন হাওয়ার শব্দ বাদ দিলে চারিদিকে ছড়িয়ে আছে নির্জন আরণ্যক নিস্তব্ধতা। গাছের পাতার ফাঁকে, পাথরের বুকে, মাটির বুকে জেগে থাকা শুকনো ঘাসের মধ্যে ছড়িয়েছিল এক প্রগাঢ় নিরন্ধ্র সুনিবিড় শান্তি। একটু পর আমি উঠে গিয়ে ব্যাগ থেকে আমার বাঁশিটা বার করে নিয়ে এসে বসলাম। আমি যেখানেই যাই না কেন, বাঁশিটা সবসময় আমার সঙ্গে থাকে। মানুষের যেমন মদের নেশা থাকে, সিগারেটের নেশা থাকে, মোবাইলের নেশা থাকে, আমার তেমনি বাঁশি বাজানোর নেশা। সে যে ছোটবেলায় পাড়ার মোড়ে বাঁশি বাজিয়ে চলে যাচ্ছিল এক ফেরিওয়ালা, আর সেই শুনে বাবা মায়ের কাছে বায়না ধরেছিলাম বাঁশি কিনে দাও বলে, সেই থেকেই যন্ত্রটি আমার নিত্যসঙ্গী। তারপর ছোট থেকে বড় হয়েছি, স্কুল থেকে কলেজে গেছি, কলেজ ছেড়ে চাকরিতে ঢুকেছি, কলকাতা ছেড়েছি। কিন্তু না আমি বাঁশিকে ছেড়েছি, না এই বাঁশি আমাকে ছেড়েছে। আমি রীতিমতো গুরু রেখে প্রায় 20 বছর বাঁশি বাজানো শিখেছি। নিজের মুখে বলতে নেই, বাঁশি বাজানোয় আমার দক্ষতা সত্যিই ঈর্ষণীয়। স্কুল কলেজ, ঘরোয়া অনুষ্ঠান, পাড়ার ফাংশন, বড় সাংস্কৃতিক মঞ্চ, কত যে ছোট বড় জায়গায় বাজিয়েছি তারই হত্যা নেই। 2-1 আকাশবাণী আর কলকাতা দূরদর্শনেও বাজাবার সৌভাগ্য হয়েছে। কলকাতার বাড়িতে তো একটা মস্ত শোকেস কেনা হয়েছিল শুধু আমার পাওয়া সার্টিফিকেট আর মেমেন্টো রাখার জন্য। বাঁশিটা বার করে ওর গায়ে হাত বোলালাম। জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক বাঁশি ব্যবহার করেছি, তবে গত 10 বছর ধরে যেটা বাজাচ্ছি সেটা আমাকে দিয়েছিল অরুন্ধতী রায়। আমার প্রথম এবং একমাত্র প্রেমিকা। ও স্কটিশে আমার জুনিয়র ছিল। ওর বাবা ছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসের অফিসার। বাবার মাধ্যমে আফ্রিকার গ্রেনাডিলা উডের তৈরি এই মহামূল্যবান বাঁশিটি আনিয়েছিল অরুন্ধতী। তার গাঁটগুলো রূপো দিয়ে বাঁধিয়ে আমাকে উপহার দিয়েছিল। আজ থেকে ঠিক 10 বছর আগে এক বাসন্তী পূর্ণিমার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাটের পাশে কৃষ্ণচূড়া গাছটার নিচে আমার বুকে মাথা রেখে এই বাঁশিটা আমার হাতে তুলে দিয়েছিল অরুন্ধতী। যখনই তুমি এখানে ঠোঁট ছোঁয়াবে, মনে করবে যেন আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে আছো। সেই থেকে আমার বাঁশিতে যেন অন্য সুর ভর করেছিল। সেই বাঁশিতে যখন সুর তুলতাম, চরাচর যেন স্তব্ধ হয়ে যেত। আমি দেখেছিলাম বাঁশিতে সুর তুললে লোকজন থেমে যায়, আমার দিকে চেয়ে থাকে মোহগ্রস্তের মতো। মেয়েদের চোখের চাউনি অন্যরকম হয়ে যায়, তাদের নাকের পাটা ফুলে ওঠে, কপালে জমে পুলক শ্বেতবিন্দু। দেখে মনে হয় যেন বাঁশির সুর জাগিয়ে তুলেছে তাদের অন্তরের কামনার ঢেউ।
যে কটা দিন অরুন্ধতী আমার পাশে ছিল, পাগলের মতো বাজিয়েছি এই বাঁশি। কলেজ ফেস্টে, কনসার্টে, বিভিন্ন অনুষ্ঠানে লোকজন পাগলের মতো ভালোবাসত আমার বাঁশি শুনতে। তাদের উচ্চকিত হর্ষধ্বনিতে, অকুণ্ঠ সাধুবাদে, সপ্রশংস প্রগল্ভতায় অরুন্ধতীর চোখের কোণে হীরের কুচি যেন ঝলসে উঠত, যেমন ঝলসে উঠেছিল হাসপাতালে বেডে শুয়ে শেষবারের মতো। ক্যান্সারের 4th স্টেজ যখন ধরা পড়ল, তখন কিছু করার ছিল না। ওর ওর শেষ আবদার ছিল, আমার একটা শেষ ইচ্ছে আছে জানো, মাত্র একটাই। বলো। আমি আমি তোমার বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে চাই, চিরদিনের মতো। বেশ, তাই হবে। আশাবুড়ি বাজিয়েছিলাম আমি সেদিন। প্রকাশ্যে সেই আমার শেষ বাঁশি বাজানো। তারপর থেকে আমি আর সবার সামনে বাঁশি বাজাই না। বাজাই একলা, একান্তে, সঙ্গোপনে। যখন পুনের আকাশে ভিড় করে আসে মেঘ, বর্ষায় ভেসে যায় আদরের সাম্পান দল, তখন বারান্দায় বসে সুর তুলি মেঘরাগে। যখন শীতের চাদর মুড়ে ফেলে শহরের ধূলি ধূসরিত আলোর ক্লেদ, আমার বাঁশিতে বেজে ওঠে রাগ শিবরঞ্জনী। যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পড়তে থাকে আমাদের সমস্ত বেঁচে থাকার বিরহ, গভীর রাতে আমার বাঁশিতে নেমে আসে চৈতির ব্যাকুল আকুতি। আর সব সুর, সব গান, সব আকুলতা এক বিরহিণী যক্ষিণীর জন্য, যার আমার বাঁশি শুনে সারা জীবন কাটানোর কথা ছিল, যে আর কোনোদিনও আমার এই বাঁশির সুর শুনতে আসবে না। রাতের খানা কখন লাগাবো বাবু? বিট্ঠাল এসে আমার টেবিলে 1 কাপ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি নামিয়ে রাখলো। হ্যাঁ হ্যাঁ, ওই আমি রাত 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ি। তুমি চাইলে তখনও দিতে পারো, বা চাইলে তার আগেও, যদি তোমার দেরি হয়। বলতে বলতে বাঁশিটা হাতে তুলে নিলাম। সেটা দেখে ফিরে চলে যেতে গিয়েও থমকে গেল বিট্ঠাল। বাঁশিটার দিকে বিস্ফারিত চোখে চেয়ে আছে সে। সাদা ভুরুতে ঢাকা চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। তার নুয়ে পড়া সারা শরীর কাঁপছে শীতের হাওয়ায় ইউক্যালিপটাসের পাতার মতো। সারা মুখে এমন একটা ভয়ের ভাব, যাকে ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। কাই ঝালে বিট্ঠাল, এরকম করছো কেন? বিট্ঠাল কাঁপা কাঁপা হাতে বাঁশিটার দিকে আঙুল তুলল। আপনি কি এখন ওটা বাজাবেন বাবু? এটা? হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? বুড়োর ঠোঁট দুটো কেঁপে উঠল। মনে হলো কি যেন বলতে গিয়েও বলছে না লোকটা। আমি কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। একটু পর, বাবু, চতুর্দশী, কাল ফাল্গুনী পূর্ণিমা, আপনাকে একটা বিনতি করবো বাবু। হ্যাঁ করো। এ দুদিন আপনি ভুলকে ভি এখানে আপনারও বাঁশুরি বাজাবেন না। সে কি, কেন বাজাবো না শুনি? বিট্ঠাল কেমন যেন ঘোলাটে চোখে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে। ফাল্গুনী পূর্ণিমা আর তার আগের দিন পাহাড়ে চটিতে বাঁশুরি বাজানো মানা আছে বাবু। এ আবার কি কথা? আমি তো এত জায়গায় বাঁশি বাজিয়েছি, কই কোথাও তো এমন শুনতে হয়নি। দোহাই বাবুজি, সব কথার কারণ আমাকে জিজ্ঞেস করবেন না। একে কাল ফাল্গুনী পূর্ণিমা, তার ওপর আপনি সেই শঙ্খ চাঁদা ছেলে বাবু। না না বাবুজি, আপনার কাছে বিনতি করছি, আজ আর কাল আপনি বাঁশুরি বাজাবেন না। আপনি বাদা করুন, আপনি বাঁশুরি বাজাবেন না। বলা বাহুল্য, এসব ভুলভাল কথার কোনো মানেই হয় না, তাই আর কথা বাড়াতে দিলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। আর শোনো, রাতের জন্য মালওয়ানি চিকেন আর রুটি বানিয়ে রেখো। লোকটা মাথা ঝুঁকিয়ে থপথপ করে চলে গেল।
পাহাড়ি অঞ্চলে সন্ধে নামে ঝুপ করে। হঠাৎ করে মনে হলো কে যেন অন্ধকারের মিহি চাদর দ্রুত টেনে দিল আকাশ জুড়ে। ডুবে যাওয়া সূর্যের রক্তরশ্মি ধীরে ধীরে চরাচর থেকে মুছে গেল। আর তখনই আমি বাঁশিতে ফুঁ দিয়ে তুলে আনলাম রাগ পুরিয়া ধনুশ্রীতে গাওয়া আমার প্রিয় গান, পায়েলিয়া ঝনকার মুড়ি। কিন্তু তারপরেই বাঁশি বাজানো বন্ধ করতে বাধ্য হলাম। কারণটা বলা একটু মুশকিল। একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে যেন কাদের সাড়া পাচ্ছি। এই আদিম অরণ্য যেন সহস্র বছরের ঘুম ভেঙে জেগে উঠেছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তার সেই ধীর গভীর তৃপ্ত শ্বাসের শব্দ। আমার হাত পায়ের সার যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে। ওই গাঢ় শ্বাসের শব্দ যেন জঙ্গলের পথ ধরে উঠে আসছে আমার পা বেয়ে, উড়ু বেয়ে, কোমরের ওপর, আমার বুকের কাছে। বাঁশি বাজাবে না বাবু? সেই সুঁড়ি পথের বাঁক থেকে কে যেন বলে উঠল। সেই বাঁকের মুখে চতুর্দশী চাঁদের আলো আড়াল করে দাঁড়িয়েছিল একটা গাছ। লক্ষ্য করলাম তার ছায়ায় দাঁড়িয়ে রয়েছে এক নারী মূর্তি। হ্যাঁ, নারী মূর্তি। ছায়ার মধ্যেও বোঝা যায় ও দেহ কোনো পুরুষের হতেই পারে না। কে তুমি? ওখানে কি করছো? একটা রিনরিনে হাসি যেন ঝর্ণার কলতানের মতোই পাক খেয়ে নেচে গেল আমায় ঘিরে। আমি এই গায়ের মেয়ে গো বাবু, তোমার বাঁশি শুনতে এসেছি। কই বাজাও। তুমি ওখানে এলে কি করে? ওখানে তো মন্দির ছাড়া আর কিছু নেই। ওই মন্দির থেকেই তো এলাম গো। আমরা এখানকার মানুষ। পাহাড়ের কোথায় কোথায় কোন কোন রাস্তা আছে আমাদের থেকে ভালো আর কে জানে। কথাটা সত্যি বটে, তবুও সন্দেহ গেল না। আচ্ছা, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আলোয় এসে দাঁড়াও। আমাকে দেখতে চাও বাবু? এই নাও দেখো। মেয়েটি সামান্য এগিয়ে এসে এমনভাবে দাঁড়ালো যাতে তার শরীরটা চাঁদের আলোয় ফুটে উঠলেও মুখটা অন্ধকারেই থাকে। আর সেই শরীর দেখে আমি বজ্রাহত হয়ে গেলাম। এ কি মানুষ নাকি স্বর্গের অপ্সরা? পূর্ণিমার চাঁদের মতো বুক দুটোতে ছায়ার ঢেউ তুলেছে আকাশ বেয়ে নেমে আসা আলো। স্তন বিভাজিকার মসৃণ উপত্যকায় সামান্য কাঁপছে পাতার ছায়া। আর কাঁধ ছুঁয়ে গড়িয়ে পড়েছে চতুর্দশী চাঁদের মোম। সেই মোমের নরম উষ্ণতা মেয়েটির সরু কোমর আর পেটের সামান্য পৃথুল উপত্যকা বেয়ে গড়িয়ে যাচ্ছে কোন এক আদিম অন্ধকারে। আর সেই অন্ধকারের গহীন কন্দর থেকে জেগে উঠেছে হাতির সুরের মতো দুখানি উরু, শঙ্খের মতো সুন্দর, যৌবনের মতো তীব্র। তার দাঁড়ানোর ভঙ্গিমায় কোনো তাড়া নেই। পৃথিবীর সমস্ত অলস স্থবিরতা যেন ওই সামান্য বাঁকানো শরীরের কোমরে ঢেউ তুলে স্থির হয়ে আছে। যেন নাচের একটুখানি স্মৃতি রয়ে গেছে সেই অত্তরিত স্থিরতার মাঝেও। কি হলো বাবু?
বাঁশি বাজাও। এ অনুরোধ নাকি আদেশ? আমি আমি মোহগ্রস্তের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। নিজের অজান্তেই বেজে উঠল রাগ মালকুঁশ। আমি স্পষ্ট বুঝতে পারলাম এ সুর আমার নয়, অন্য কারো। আমারই বাঁশি, আমি বাজাচ্ছি, কিন্তু কিন্তু এই টান, এই গমক, এই এই মূর্ছনা এ আমার নয়। এ সুর আমি কোনো দিনও বাজাইনি। যেন এক ক্ষণজন্মা শিল্পীর অলৌকিক প্রতিভা ভর করেছে আমার ঠোঁটে। এই অরণ্য, এই পাহাড়, এই নির্জন নিস্তব্ধতা যেন একবার একবার শিউরে উঠল সেই আশ্চর্য অশরীরী সুর শুনে। তারপর তারপর তারা সবাই মিলে গুটিসুটি মেরে পায়ে পায়ে এগিয়ে এসে ঘিরে ধরল আমাকে। বাঁশি বাজাতে বাজাতে বুঝতে পারলাম গাছের নিচে ঘনিয়ে উঠেছে আরো ছায়া। তারাও যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছে এই বাঁশি। সুরের তালে তালে তারা দুলছে, ফিসফিস করছে, হাসির ক্ষীণ শব্দ শুনতে পেলাম যেন। এত মেয়ে ছিল কোথায়? কোন পথে এলো এরা? ये কি করছেন বাবু? বন্ধ করিয়ে দিন, ও বাঁশুরি বাজাবেন না। দোহাই আপনার, বন্ধ করিয়ে দিন, বন্ধ করিয়ে দিন। আর কতক্ষণ চলতো এই আশ্চর্য অপার্থিব কনসার্ট আমি জানি না। পিছন থেকে ভেসে আসা আর্তনাদ শুনে আপনা থেকেই থেমে গেলাম। বিঠ্ঠল পায়ে পায়ে এসে দাঁড়ালো আমার সামনে। আপনাকে আপনাকে বারণ করছি বাবু, ও বাঁশুরি বাজাবেন না। ওদের ওদের নিন থেকে জেগিয়ে তুলবেন না বাবু। বিঠ্ঠলের আর্তনাদের সঙ্গে সঙ্গে চটকাটা ভেঙে গেছিল। আমি তাকিয়ে দেখলাম গাছের তলায় ঘনিয়ে ওঠা ছায়ার দল উধাও হয়েছে। চারিদিকে আবার সবকিছু স্বাভাবিক। আমি আমি নিজেও যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। খানিকক্ষণ গাছটার দিকে তাকিয়ে থাকলাম। তারপর এই কি, মেয়েগুলো কোথায় গেল? লড়কি? কোন লড়কি বাবুজি? কোথায় দেখলেন? ওই ওই তো ওখানে, ওই 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 গাছটার নিচে। লোকটা থরথর করে কেঁপে উঠল একবার, তারপর ধীরে ধীরে বসে পড়ল মেঝেতে। আমি দ্রুত চেয়ার থেকে উঠে এলাম। এ কি বিঠ্ঠল, এরকম করছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? এই শীতের রাতেও সারা কপাল জুড়ে ঘাম। আমি ওর কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দিলাম। বিঠ্ঠল, আরে কি হয়েছে কি তোমার? এরকম করছো কেন? ওরা ওরা লড়কি নয় বাবু, ওরা হচ্ছে তারাই যাদের আপনি মন্দিরের দিওয়ারে দেখেছিলেন। মানে? ওরা ওরা यक्षिणी बाबू, रघुनाथ जी का यक्षिणी। বিঠ্ঠল, বিঠ্ঠল, এইমাত্র আমাকে যেটা বললে সেটা ভুলেও বাইরে বলো না কিন্তু। লোকে, আরে লোকে তোমাকে পাগল বলবে যে। হ্যাঁ, এসব যক্ষিণী টক্ষিণী সব লোককথায় আছে, বুঝলে। বাস্তবে তাদের কোনো অস্তিত্ব নেই। আর ওই কি রঘুনাথ না রঘুবীর, কি যেন কি এক শিল্পকার না কার নাম বললে, সেই বা কে? সে কে শুনি? মানে যক্ষিণী টক্ষিণী পোষে নাকি, নাকি চাষ টাস করে? ও বাপরে বাপ, যা হাসালে। আচ্ছা শোনো, এখন এসব ফালতু কথা বাদ দিয়ে যাও দেখি রাতের খাবারের বন্দোবস্ত করো। আমি কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে খেতে বসবো। হ্যাঁ, যাও যাও যাও। বুড়ো থপথপ করতে করতে ফিরে যাচ্ছিল। বারান্দার দরজার কাছে পৌঁছে একটু থামলো। ये कहानी এখানকার সবাই জানে বাবু, और সেই জন্যই তো এ বাংলোয় কোনো লোকজন আসে না।
গ্রামগঞ্জের লোক মানেই দেখেছি কুসংস্কারের ডিপো, আর কিছু না। আমি আছি বলে খাটাখাটনি করতে হচ্ছে, তো তাই সব ভুলভাল গল্প বলে আমাকে তাড়ানোর চেষ্টা আর কি। বিট্ঠল চলে গেলে ব্যাগ থেকে হুইস্কির বোতলটা বার করে বসলাম। আসলে ওই অরুন্ধতী চলে যাওয়ার পর থেকেই রোজ রাতে মদ না খেলে আমার ঘুম আসে না। বেডসাইড টেবিলের ওপর একটা গ্লাস রাখা ছিল আর একটা জলের বোতল। কয়েক পেগ খেয়েছি, তখনই खाना तैयार है बाबूजी। রাতের খাবার খেয়ে সিগারেট হাতে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম এই পাহাড়ি উপত্যকা ভেসে যাচ্ছে এক আশ্চর্য চতুর্দশী কিশোরী জ্যোৎস্নায়। মনে হচ্ছে যেন এক অপ্রাকৃত রূপলি ঝর্ণার জলচাদর ভিজিয়ে দিচ্ছে সমস্ত জগৎ চরাচর। উড়ে গেল একটা রাতচরা পাখি। আমার সামনে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা, বারান্দা পেরিয়ে সামান্য একটু জমি, তারপরেই একটা পায়ে চলা পথ নেমে গেছে বিকেলে দেখা মন্দিরের দিকে। পথের মোড়ে সেই গাছটা, যার নিচে কয়েক ঘন্টা আগেই আমি কাকে যেন দেখেছিলাম। কাকে নাকি কাদের? নেশার ফণাটা একটু স্তিমিত হয়েছিল, এবার সিগারেটের ধোঁয়ার টানে সেটা আবার লকলকিয়ে বেড়ে উঠল। কারা ছিল ওরা? এই এলাকার মেয়ে সন্দেহ নেই, কিন্তু এখানে ওরা এসেছিল কি করতে? তারপর ওরা কোন রাস্তা দিয়ে এলো আর গেলই বা কোথায়? তবে বলতে নেই, মেয়েগুলোর ফিগার কিন্তু দুর্দান্ত। গ্রামের মেয়ে তো, নিয়মিত পরিশ্রম করে, তাই শরীরে একটা বাঁধুনি আছে। ভাবতে ভাবতে ঝিমুনি এসে গেছিল। হঠাৎ ঝিমুনিটা ভেঙে গেল একটা শব্দে। চটকা ভেঙে উঠে বসে দেখলাম অনেক রাত হয়েছে, চারিদিকে নিশ্চিদ্র গাঢ় অন্ধকার। রাতের জঙ্গলে একটা নিজস্ব শব্দ থাকে, তাও দেখলাম নেই। শীতের শেষবেলা বলে একটা বেশ মনোরম হাওয়া দিচ্ছিল, সেটা বন্ধ হয়ে চারিদিকে একটা থমথমে গুমোট ভাব। বিষণ্ণ ক্লান্ত চতুর্দশীর চাঁদ চেয়ে আছে এই নির্জন উপত্যকার দিকে। হ্যাঁ, এ তো অবিকল আমার মতো বাঁশির সুর, কিন্তু বাঁশিটা তো বিছানার পাশে টেবিলে রাখা আছে। তবে এই জনপ্রাণহীন নির্জন রাতে বাঁশি বাজাচ্ছে কে? আর অবিকল আমার মতো? বুঝতে পারছিলাম আমার মাথার সমস্ত বোধ কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার ভয় হচ্ছে না, শুধু এক দুরন্ত টান অনুভব করছি। কেমন যেন মনে হচ্ছে ওই ওপারে যে অন্য আমিটা বসে বাঁশি বাজাচ্ছে, তার সঙ্গে আমাকে দেখা করতে হবে এখনই, যে করে হোক। আমি সম্মোহিতের মতো উঠে দাঁড়ালাম, আর তখনই বুঝলাম সুরটা যেন ক্রমশ পাহাড়ের ঢাল বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার প্রতিটা টান, প্রতিটা লয় যেন চেপে বসছে আমার বুকের ওপর। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, তবু সেই সুর থামছে না। যেতে হবে, আমাকে যেতে হবে। আমি সম্মোহিতের মতো বারান্দার রেলিং পেরিয়ে পা রাখলাম মাটিতে, তারপর পায়ে পায়ে এগোতে থাকলাম মন্দিরটার দিকে। যেন এক অপার্থিব আকর্ষণ আমাকে টেনে নিয়ে চলেছে। বড় অব্যর্থ, বড় নিশ্চিত, বড় অমোঘ সেই টান। তাকে প্রতিহত করার শক্তি এই মরো পৃথিবীর কারোর নেই। পায়ে পায়ে পৌঁছলাম সেই গাছটার কাছে। এ কি, গাছটার কাছে একটা দেহ পড়ে আছে না? ক্ষতবিক্ষত, প্রায়
নিষ্প্রাণ একটা দেহ। আমি আমি থমকে গেলাম। কার দেহ ওটা? কে পড়ে আছে ওখানে? আর ঠিক তখনই নিঃশ্বাসের শব্দটা শুনতে পেলাম, ঠিক আমার কানের কাছে। একটা গাঢ় দীর্ঘ নিঃশ্বাস। স্পষ্ট বুঝলাম আমার সমস্ত শরীরের রোঁয়া দাঁড়িয়ে পড়েছে। আবার সেই ধীর প্রলম্বিত নিঃশ্বাস। এবার এবার আমার ঘাড়ের উপর যেন যেন কত শত বছরের আর্থি যন্ত্রণা কষ্ট মিশে আছে ওই নিঃশ্বাসে। কে 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 ওখানে? কোনো উত্তর এলো না। শুধু আতঙ্কিত চোখে দেখলাম পাহাড়ের বুক বেয়ে পাথরে পাথরে শীর্ণ আঙুল আঁকড়ে ধীরে ধীরে আমার সামনে উঠে এলো একদলা অন্ধকার জ্যোৎস্না। তার কোনো আকার নেই, অবয়ব নেই, শরীর নেই। খানিক পর সেই চাল ধোয়া জলের মতো কুয়াশার মতো ম্লান মিহি জ্যোৎস্নার অবয়ব আমার আতঙ্কিত চোখের সামনে ভেঙে চুরে পাক খেতে লাগলো। আমি স্তম্ভিত অবশ চোখে চেয়ে রইলাম তার দিকে। মনে হলো সেটা একটা নারী মূর্তির রূপ নেওয়ার চেষ্টা করছে। ক্রমশ স্পষ্ট হতে লাগলো সেই কুয়াশা। এক ঢাল চুল, মোহময়ী চোখের তারায় মায়ার টান, ঠোঁটের কোণে হালকা হাসি। আর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম সেখানে। কি বাবু, বাঁশি বাজাবে না আর? তার সেই ঋণঋণে হাসি ছড়িয়ে পড়ল সমগ্র চরাচরে। পাহাড়ে পাহাড়ে ধ্বনিত হতে থাকলো সেই অপার্থিব শব্দ ঝঙ্কার। কে কে তুমি? সেই অশরীরী ছায়া এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হলো ছুটে পালিয়ে যাই এখান থেকে, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে গেঁথে গেছে। আমি এক দৃষ্টে সেই মোহময়ীর দিকে চেয়ে রইলাম। বুঝলাম আমার সর্বাঙ্গ ভিজে গেছে। কি বাবু, ভয় পাচ্ছ? তাহলে আমাদের ডাকলে কেন বলো তো? ঘুম ভেঙে উঠে বসে দেখলাম সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। কি ভয়ানক স্বপ্ন! কপালে হাত দিয়ে দেখলাম বেশ জ্বর লাগছে। সঙ্গে কিছু ওষুধ সবসময় থাকে। ভাবলাম ব্রেকফাস্ট করে একটা প্যারাসিটামল খেয়ে নিয়ে দেখি, আপাতত কাজে তো লাগুক। বিট্ঠল সেই যে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়ে গেল, দুপুরের আগে তার দেখা পাওয়া গেল না। আমি একা একা বাংলোটা মাপজোক নিতে শুরু করলাম। তারপর তো বাকি আছে প্রপার্টির কোন কোন স্ট্রাকচারাল ফাউন্ডেশনের কি অবস্থা, কি অক্ষুণ্ণ আছে তার তালিকা বানানো। পুরো প্রপার্টিটার একটা এরিয়া প্ল্যানিংও বানিয়ে নিয়ে যেতে হবে। ফিরে এলো বিট্ঠল। লাঞ্চ সাজিয়ে বুড়ো লোকটা চুপচাপ দাঁড়িয়ে রইল আমার সামনে। তার মুখ গম্ভীর। কি হলো, কিছু বলবে? আজ কিন্তু বাঁশুরি বাজাবেন না পাবো। আমি বুড়া আদমি, আমার বাতটা আপনি শুনিয়ে নিন। কেন বলো তো? তোমার সেই যক্ষিণীর গল্প নাকি? তোমরা পারো বটে। কাল তোমার কথা শুনে আমি তো একটা বীভৎস স্বপ্ন দেখে ফেললাম। ওই দেখে যদি ঘুমের মধ্যে আমার হার্ট অ্যাটাক হতো, তাহলে কিন্তু তোমার গোপনে পুলিশের দড়ি পড়তো বিট্ঠল ভাই। ও
वो नींदे की देखलेন বাবুজি, याद करते পারবেন? গল্পটা রসিয়ে রসিয়ে বলতে যতক্ষণ সময় লাগলো তার মধ্যে আমার খাওয়া শেষ। মুখ তুলে তাকিয়ে দেখি বুড়োর মুখ সাদা। কেউ যেন এক টুকরো ব্লোটিং পেপার দিয়ে শুষে নিয়েছে তার মুখের রক্ত। বিঠল ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। কি হলো আবার? কি শরীর খারাপ লাগছে নাকি? ये क्या कर दिया आपने बाबूजी? আমি আপনাকে মানা করেছিলাম বাবুজি, বারবার মানা করেছিলাম, বলেছিলাম ওদের বুলাবেন না। আপনি আপনি বাত মানলেন না বাবুজি, আপনি বাত কে কাকে ডাকলো বিঠল? কি বলছো বলো তো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফাল্গুনি পূর্ণিমায় বাঁশুরিতে ধুন তুললে ওরা জেগে ওঠে বাবু, তখন ওরা ডাকে, আর যাকে ডাকে তাকে যেতে হয়। এই ডাক এড়াবে এমন ক্ষমতা কারো নেই বাবুজি। হ্যাঁ মানে আগেও হয়েছে নাকি এমন? হ্যাঁ বাবুজি, এই মন্দিরের কথা শুনে এক দুবার লোকে এসেছিল বাঁশুরি বাজাতে, এমনই পূর্ণিমার রাতে। তাদের কেউ ওয়াপাস আসেনি বাবুজি, কেউ ওয়াপাস আসেনি। কথাটা শুনে আমার ভুরু কুঁচকে গেল। লোকটা যা বলছে সত্যি নাকি? ফাল্গুনি পূর্ণিমার রাতে এখানে বাঁশি বাজালে ওই মন্দিরের মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে? ধুত, এসব হয় নাকি? গ্রামের মানুষদের এমনিতেই কুসংস্কার বড় তীব্র হয়। তাছাড়া ও হয়তো চায় না এখানে রিসর্টটা হোক। যতই ভাঙাচোরা হোক, এত বড় প্রপার্টি একা ভোগ করার লোভ ছাড়া যায়? তাই আমাকে ভয় দেখাচ্ছে। আর কালকের ওই যে মেয়েটা এসেছিল, সে যে বিঠ্ঠলের স্যাঙাত নয়, তার গ্যারান্টি কি? বিঠ্ঠলকে একটা মিঠে কড়া জবাব দিতে যাব, তার আগেও একটা অদ্ভুত কথা বলল। আর তাছাড়া আপনি শঙ্খ চাঁদা ছেলে বাবু, বিলকুল ওর মতো। আজ থেকে অনেক জমানা আগের কথা বাবুজি। এলাকার জমিনদার ছিলেন একনাথ ভোঁসলে নামের এক সামন্ত। বাপ রে, তিনি যেমন কঠিন শাসক ছিলেন তেমনই অত্যাচারী। বিশেষ করে কর দিতে না পারলে তার জুলম আর অত্যাচার সব চরম সীমায় পৌঁছাতো। পাহাড়ের বুকে শিরশিরানি হাওয়ায় সওয়ার হয়ে নেমে আসছিল বিষণ্ণ মায়াবী বিকেল। পাখিদের এখন ঘরে ফেরার সময়। পশ্চিম দিগন্তে এক মস্ত রূপোর থালার মতো পূর্ণিমার চাঁদ উঠবো উঠবো করছে। সেদিকে তাকিয়ে গল্প বলছিল বিঠ্ঠল। রঘুনাথ কালাকার ছিল এ গাঁয়েরই এক গরিব ঘরের ছেলে। পারিবারিক কাজ ছিল ও পাথর তরাশে মূর্তি বানানো। তার পিতাজি আমাদের সাহুজি ভাস্কর ছিলেন এই এলাকার সবচাইতে বড় কলাকার। রঘুনাথ বাপের সেই হাত পেয়েছিল বটে, তবে তার আসলি জাদু ছিল তার বাঁশুরিতে। এই গুণ সে কোথা থেকে পেয়েছিল তা কেউ জানত না, অথচ বচপন থেকেই তার বাঁশুরি শুনে মোহিত হয়নি এমন জীব এ আশপাশে একটিও ছিল না। সাঁঝের সময় সে যখন মাঠের পাশে বসে মনে বাঁশুরিতে হোঁট ছোঁয়াতো না, তখন লোকজন তো বটেই, গোঠে ফিরতে থাকা গায়ে ভ্যাঁসগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে শুনতো সেই জাদুই ধুন।
বর্ষার রাতে সে যখন ধুম তুলতো তখন নাকি এ পাহাড়ের বুক ছিঁড়ে পানি বইতে শুরু করতো। আর শীতের সেই শুনশান রাতে যখন সবাই একদম নিন্দে আছে তখন তার বাঁশুরিতে জেগে উঠত মায়াবী দিল ছোঁয়া ধুন। গায়ের লড়কিরা একদম পাগল হয়ে শুনতো। তাওয়ায় পুড়ে যেত রুটি, উনানের উপর দুধের পাতিল উথলে যেত, সংসারে সব কাজ কাম ভুলে বসে থাকতো তারা। এলাকার সব লড়কিরা তার বাঁশুরি সুরে পাগল ছিল বাবুজি। রঘুনাথকে কোথাও দেখতে পেলেই হলো বাস তাকে ঘিরে ধরে বসে পড়তো সবাই। রঘুনাথের বাঁশুরির জাদুই ধুনের কথা পৌঁছেছিল একনাথ ভোঁসলের কানেও। তিনি তার দরবারে कलाकार साहू जी छेले के प्राय बुलाते बांसुरी सुनने के लिए। बिल्कुल इच्छे हो तो ना रघुनाथेर, लेकिन जेते तो हो तो हजार होक मालिक अन्नदाता। সেখানেই রঘুনাথের বাঁশুরি শুনে তার পেয়ারে পড়ল রোহিণী, একনাথ ভোঁসলের এক লতা লড়কি। রঘুনাথের উমর তখন কত হবে, 16, আর রোহিণীর 14। বলতে গেলে প্রথম দেখাতে নয়, প্রথম ওই ধুন শুনেই পেয়ার হয়ে গেল দুজনের। সেকালে একজন গরিব ঘরানা ছেলের সঙ্গে এলাকার জমিদারের মেয়ের প্যার असंभव बोललेও কম বলা হতো। लेकिन प्यार बहुत अजब चीज बाबू। সে খুবই বার জাত পাত আমির গরিবের পরোয়া করেছে বলুন। ফলে দুজনের প্যার পাহাড়ি রাস্তার বাঁকে, ঝর্ণার আড়ালে আর জোয়ারির ক্ষেতের মধ্যে ঘরের চালার নিচে চুপকে চুপকে একদম গেহরা হয়ে উঠল। এমন সময় একদিন জমিদার একনাথের ইচ্ছে হলো কি, বুঝলে সাহুজি, ওই পাহাড়ের মাথায় ভাবছি একটা মন্দির বানাবো, আর সেই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। ভাও, মানে ওই উঁচু পাহাড় কেটে মন্দির বানানো সে বড় ঝক্কির কাজ। আরে সেই জন্যই তো তোমাকে বলছি। নাও, এই নাও, এই নাও, নাও নাও নাও, এই রূপোর সিকিটা রাখো আর লেগে পড়ো, লেগে পড়ো, শিগগিরই লেগে পড়ো। মন্দির যদি পছন্দ হয় তাহলে আরো মোটা ইনাম পাবে। বাস সাহুজি জলদি জলদি কাজ শুরু করিয়ে দিলেন। আর এই কাজে কাকেই বা সঙ্গী করবেন, নিজের লতা লড়কা ছাড়া। রঘুনাথ একদম উদাস হয়ে বাপের বাত সব মেনে নিল, लेकिन ওর দিল তো পড়ে রইল সে পাহাড়ি রাস্তায়, ঝর্ণার আড়াল ও ক্ষেতের ভিতর সে খড়ের চালার ছায়ায়। রোহিণী দেখা পাওয়া একদম অসম্ভব হয়ে উঠল। এভাবেই দিন যেতে লাগলো। সাহুজি রাত দিন এক করে মেহনত করতে লাগলেন মন্দির তৈরির কাজে। আর এদিকে লড়কার দিল পড়ে আছে অন্যদিকে, কাজে হামেশাই ভুল হয়ে যায় তার। এমনকি তার অত পেয়ারের বাঁশুরি সে নিয়েও আর তেমন বসে না। কি রে রঘু, হয়েছেটা কি তোর? হ্যাঁ, সেই কখন থেকে ছেলেটা এগিয়ে দিতে বলেই চলেছি, তা ছেলের কানে কথা ঢুকলে তো? কোথায় মন পড়ে আছে শুনি? হ্যাঁ বাবা, শুনতে পাইনি একদম। এই যে এই নাও। হঠাৎ করে একদিন সাহুজি দেখলেন কি ছেলের সব মন খারাপ গায়েব, মিজাজ একদম খুশ।
হাসি মুখে ছেনি বাটালি দিয়ে পাথর তারাশ করছে, মুঠে গুনগুনা ধুন লেগে আছে হামেশা। মৌকা পেলেই বাঁশুরি ছুঁয়ে নিচ্ছে হোঠে, মাঝে মধ্যেই এ পাহাড় বুঁদ হয়ে থাকছে হেমন কাফি বিলাবল বা আনন্দ ভৈরবীর ধুনে। সাহুজি সিধা আদমি, তিনি বুঝলেন নাকি ছেলেরই হঠাৎ বদল, আরে খুশির আসলি রাজ কি আছে। লেকিন মনে মনে খুশিও হলেন খুব। ফের একদিন সাহু ভাউ, একবার জঙ্গলের ওদিকটা চলো তো। কেন রে, ওদিকে আবার কি আছে? চলোই না তুমি। জায়গাটায় পৌঁছে সাহুজি তো একদম হাক্কা বাক্কা হয়ে গেলেন। সেখানে এক বুড়া নিম গাছের নিচে বসে আছে তার লড়কা, আর তার কোলে আঁখ বন্ধ করে মাথা রেখে শুয়ে আছে একনাথ ভোঁসলের বেটি রোহিণী। তার অবস গায়ে তখনও লিপটে আছে শেষ বিকেলের সেই সুনেহরি উন। রঘু, এত বড় সাহস তোর! হ্যাঁ, আজ তোকে মেরেই ফেলবো। আয় 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 বলছি, অসভ্য ছেলে, এক্ষুনি উঠায়। কি সর্বনাশ করলি তুই! আমি কি জবাব দেব বাহুকে? উনি খুন করে ফেলবেন আমাদের। সেদিন সাহুজি নিজের লড়কাকে একদম চপ্পল দিয়ে চোঁয়া চটালেন। अरे एमन बात की আর দাপুন রাখা যায়? পুরা গাঁও মে একদম ঢোল পিটে গেল। সাহুজি সোধা গিয়ে একনাথ ভোঁসলের পায়ে পড়লে। রঘুকে ক্ষমা করে দিন ভাউ, উঠতি বয়স ওর, বড় ভুল করে ফেলেছে ছেলেটা আমার, ছেলে মানুষই করে ফেলেছে। আমি নাক্ষর দিচ্ছি, আমি কথা দিচ্ছি, ও আর এমন পাপ কাজ কোনোদিন করবে না ভাউ। ওকে এবারের মতো ক্ষমা করে দিন। আরে সাহুজি, ওঠো 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 ওঠো। আরে ধর ধর ধর, বাচ্চারা এরকম বয়সে একটু আধটু দুষ্টুমি করেই থাকে। আরে ওতে অত বিচলিত হলে চলে নাকি? হ্যাঁ, তুমি মন্দিরের কাজটা তাড়াতাড়ি শেষ করো দেখি। সাহুজি আঁখের পানি মুছতে মুছতে রঘুনাথকে নিয়ে চলে এলেন। মনে মনে ভাবলেন কি যাক, জান বাঁচিয়ে নিকল গয়ে। কিন্তু সেদিন থেকে রোহিণীকে আর কোথাও দেখা গেল না। सिर्फ अगले दिन नदी के पार ও শমশানে একটা চিতা জ্বলতে দেখা গেল। একনাথ আর তার 2-4 সাথী ছাড়া সেখানে আর কেউ ছিল না বাবুজি। मंदिरेर काम शेष होते बेसी बाकी छिलो ना। हफ्ते भर में ही वो फाल्गुनी पूर्णिमा तिथि, वो दिन ही मंदिरेर उद्घाटन हो बैठी खोलो। साहुजी आणि रघुनाथला खास नेवता पाठालेन एकनाथ भोंसले। बाप और बेटा मोठा आशा निये मंदिरेर सामने अपेक्षा करते लागलो। मने मने भावलो कि मालिक आज किछु मोठा इनाम देवे, और देवे नाई बा केनो। इतना सुंदर देवालय, तार गाहे एमन सुनहरी काम, तैसा सुंदर मूर्ति अक्खा मुल्के दूसरी कुठे आछे नाकी। संगी साथी सिपाही संतरी सभी को लेकर मंदिरे लेने एकनाथ भोंसले। सिर्फ कोनो पूजारी एलो ना। প্রণাম ভাউ। এই প্রণাম কর ভাউকে। প্রণাম ভাউ। বাপ বেটা দুজনেই এসে গেছিস দেখছি। হ্যাঁ রাই, কে আছিস? রঘুকে চেপে ধরে রাখ আর ওর বাপের মুন্ডুটা কেটে ফেল। ভাউ ভাউ, এই না না, एकनाथेर सिपाही शांतिरा चिपे धोड़े रोइलो तरुण रघुनाथ के। तर लाचार बेबस डरी सहमी आंखों के सामने
और बापेर बलि की खून से मंदिर का उद्घाटन हलो और वही खून লাগিয়ে দেওয়া হলো মন্দিরের গায়ের यक्षिणी মূর্তিগুলোয়, যে মূর্তিগুলো খুদ সাহুজি নিজের হাতে पत्थर तराश করে বানিয়েছিলেন। उसके बाद एकनाथ নিজের হাতে তুলে নিলেন शंकर मछली लेजे तैरी चाबुक। रघुनाथ के बांधकर तब तक चाबुक मारते থাকলেন जब तक से बेहोश ना হয়ে গেল। তারপর লহুলুহান বেজান দেহটাকে ওখানেই ফেলে নিচে নেমে আসলেন। फिर उस रात जो हुआ वो एक अजब अनहोनी थी बाबू। लोग कहते हैं সেই রাতে এই পাহাড় की चोटी पर बेजे उठेছিল एक पार्थिव मोहिनी धुन। বহু বহু दूर পর্যন্ত फैल गया था उसका जाल। हर सही धुन सुने आसे पासेर गांव में रोहिणीर उम्र की যত लड़कियां छिलो वो सब घर से निकले पड़लो। लोग कहते हैं तारा जेनो हाथ छिलो कठपुतलियों की तरह, बेजान आंखें, मुखे अजब सी हंसी, जैसे कोनो जादू के असर में उठे আসছিল এই মন্দিরের দিকে। তাদের গায়ে যেন ভর করেছিল হাজারো হাতিयों का बल। কিছুতেই কোনোভাবেই ওদের আটকে রাখা যায়নি সেদিন। सारे बंधन सारे रोना धोना कुचलते हुए मंत्रमुग्ध होकर ওরা হেঁটে চলেছিল যে ওদের ডেকেছে তার দিকে। फिर वो सब हमेशा के लिए खो गई इस पहाड़ी रास्ते के मोड़ पर। পরদিন ভোরে যখন गांव की लोग লাঠি কাঠি लेकर এখানে পৌঁছয় দেখে কোথাও কেউ নেই, না রঘুনাথের কোনো খোঁজ, না লড়কিদের কোনো নিশান। सिर्फ मंदिरेर गाয়ের यक्षिणी मूर्तिগুলোকে দেখে মনে হচ্ছিল কি अधिक चमकदार, अधिक जिंदा और एकदम जिंदा इंसान হয়ে উঠেছে। কিন্তু আজ এতদিন বাদে ওরা জেগে উঠেছে কেন বিঠল? আমার বাঁশি শুনে? বিঠল প্রশ্নটা শুনে অদ্ভুত চোখে চেয়ে রইল আমার দিকে। টিমটিমে বাল্বের আলো আর ছায়া কাটাকুটি খেলে যাচ্ছিল তার মুখে। लोग कहते हैं बाबूजी कि रघुनाथের মাথায় নাকি একটা জন্ম খুনের দাগ ছিল। ও বাঙালিতে বলে কি हाँ जरूर ও দাগটা ছিল একদম শঙ্খের মতো। लोग ওকে ডাকতো शंकर चांदा ছেলে বলে। ठीक ठीक आपकी तरह। लोग और कहते हैं कि कोनो एक फाल्गुनी पूर्णिमार राते रघुनाथ आखिरी बार फिरे आसबे, लौट आएगा बदला নিতে। আর সেই দিন এই यक्षिणीরা आजाद হয়ে যাবে। আরে মন্দির आखिरी बारेर মতো জান নেবে কারো। আমি চুপচাপ বসেছিলাম বারান্দায়। বিঠলের গল্প শোনার পর থেকে আমার মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাচ্ছিল। থেকে থেকে মনে হচ্ছিল আমি যেন আর আমি নই। আমার ভেতরে সব কিছু ওলট পালট হয়ে গেছে। থেকে থেকে চোখের সামনে ভেসে উঠছিল অজানা সব দৃশ্যপট। যেন কোনো প্রাচীন গ্রামের এক বুড়ো বটগাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছি, আর গ্রীষ্মের তপ্ত হাওয়া ঝাপটা মেরে যাচ্ছে আমার মুখে। বর্ষার রাতে কুঁড়ে ঘরের দাওয়াতে বসে সুর তুলছি মেঘমল্লারে। আমার বাবা হুঁকো খেতে খেতে মাথা নাড়ছেন।
শীতের দুপুরে শীর্ণ নদীর ধারে পাথরে বসে বাঁশিতে তুলেছি রাগশ্রী, আর আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে মন্ত্রমুগ্ধ গ্রাম্য বালিকার দল। বিঠল চুপচাপ আমার পাশে হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে। ওকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু যায়নি। ওরও কি আমার মতো ঘোর লেগেছে? যাও বিঠল, ঘরে যাও। বিঠল চোখ তুলে চাইল আমার দিকে। আজ আমার আর কোথাও যাবার নেই বাবুজি। কেন বিঠল? কারণ আমার পুরা নাম विठल भोंसले बाबूजी। আমি একনাথ ভোঁসলের পরিবারের একলौता और आखिरी वारिस। কথাটা শুনে কি আমার আশ্চর্য হওয়ার কথা ছিল? উচিত ছিল চমকে ওঠা, হয়তোবা। কিন্তু বুঝতে পারলাম আমার ঘোর আমার অনুভূতিগুলোকে ভোঁতা করে রেখেছে। যেন এমনটাই তো হওয়ার কথা ছিল, তাই না? আমি অলস দৃষ্টিতে সামনের দিকে তাকালাম। আকাশের মস্ত রূপোর থালার মতো চাঁদ, সমস্ত চরাচর ভেসে যাচ্ছে অলৌকিক জ্যোৎস্নার চন্দনে। একটা রাতচরা পাখির একটানা টি টি ডাক শোনা যাচ্ছে দূর থেকে। দূরে পাহাড়ের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বসতির আলোর বিন্দু। মাথার উপর কালচে নীল বেনারসির গায়ে ফুটে আছে নক্ষত্রের হিরে ফুল। ফাল্গুনি হাওয়া স্রোত উঠে আসছিল পাহাড়ের বুক থেকে। আমি বারান্দায় বসে আছি একা। সামনের টেবিলে মদের গ্লাস আর বোতল, তার পাশে আমার বাঁশি, আমার হাতে সিগারেট। তার ছাই ঝরে পড়ছে মেঝেতে। আমি নির্জীবের মতো বসে কার যেন অপেক্ষা করে আছি। কার অপেক্ষা জানি না। আমার কোনো অস্তিত্ব নেই। জীবিত মানুষের মতো কোনো বোধ নেই, সার নেই। শুধু আছে সময়ের অপেক্ষা, প্রহর গোনা, সেই মাহেন্দ্রক্ষণের জন্য। সে কখন আমার কাছে আসবে? কিন্তু কে আসবে আমার কাছে? আমার মাথার মধ্যে আবার সব গোলমাল হয়ে গেল। কার যেন আসার কথা ছিল আজকে এই রাতে এখানে? ওই মেয়েগুলো? না না না, নাকি বিশেষ কেউ? কে সে? কে? ক্রমে পূর্ণিমার চাঁদ উঠে এলো জঙ্গলের মাথার ওপর। কেউ যেন আমার মনের মধ্যে বলে উঠল, সময় হয়েছে, আসছে, সে আসছে। আস্তে আস্তে বারান্দা থেকে উঠলাম। বারান্দার রেলিং পেরিয়ে নেমে পড়লাম পাথুরে ঘাস জমিতে। ধীরে ধীরে এগোতে লাগলাম ওই মন্দিরের দিকে। আমার চোখের সামনে দৃশ্যপট পাল্টে যাচ্ছিল মুহুর্মুহু। বুঝতে পারছিলাম না আমি কে। গাছটার কাছে গিয়ে দাঁড়াতেই মনে হলো মুহূর্তের মধ্যে আমার সারা শরীর যেন অসহ্য যন্ত্রণায় কেঁপে উঠল। যেন আমার সারা শরীর ফালা ফালা করে ছিঁড়ে ফেলছে কেউ। ও মা গো, কি জ্বালা, কি কষ্ট! আমি কাঁপতে কাঁপতে শুয়ে পড়লাম গাছটার নিচে। আমার মাথার মধ্যে সমস্ত জাগতিক বোধ নষ্ট হয়ে গেল। মনের মধ্যে ভয়, কষ্ট, আতঙ্ক, বেদনা সব যেন একসঙ্গে দলা পাকিয়ে বুকের ভেতর থেকে হাহাকারের মতো উঠে আসতে লাগলো। মনে হলো এমন অসহায়, এমন ভীত, এমন যন্ত্রণা ক্লিষ্ট কখনো আমি বোধ করিনি। আমার সারা শরীরে যেন এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই আর। আমি মরে যাচ্ছি। পৃথিবীর সব অপমান, যন্ত্রণা, কষ্ট বুকে নিয়ে আমি মরে যাচ্ছি আমি। গাছটার নিচে কতক্ষণ পড়েছিলাম জানি না। যখন একটু সাড় ফিরল তখন বুঝলাম সারা শরীর তেতে পুড়ে যাচ্ছে অসহ্য জ্বরে। আমি
কোনো মতে উঠে বসলাম। আমি টের পেলাম আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আগুন, প্রতিশোধের আগুন। আমি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালাম, ধীরে ধীরে গিয়ে দাঁড়ালাম মন্দিরের সামনে। এক টুকরো মেঘ কোথা থেকে এসে আড়াল করে রেখেছে মন্দিরের সামনেটা। আমি খানিক হেঁটে গিয়ে উঠে বসলাম মন্দিরের চাতালে। ধীরে ধীরে বুঝতে পারছিলাম উপত্যকার অন্ধকার গর্ভ থেকে উঠে আসছে অন্ধকার আলো ছায়ার পিণ্ডরা। উঠে আসছে চাল ধোয়া জলের মতো, কুয়াশার চাদরের মতো, অশরীরী প্রেতাত্মার মতো। তারপরেই দেখতে পেলাম ওদের। শতাব্দীর প্রাচীন অন্ধকার থেকে উঠে এসেছে একদল ছায়া মানুষ। তাদের সামনে একজন দাঁড়িয়ে ডান হাতের তর্জনী তুলে কাকে যেন হুকুম করছে। একদল ছায়া কাকে যেন চেপে ধরে রাখলো মাটিতে। বাকি ছায়ার দল কাকে যেন টানতে টানতে এনে ফেললো মন্দিরের সামনে হাড়ি কাঠে। কাকে টেনে আনলো ওরা? সেও কি এদের মতোই অশরীরী কোনো ছায়া, নাকি আমার মতোই রক্ত মাংসের মানুষ? কাকে হাড়ি কাঠে বাঁধলো ওরা? কে ছটপট করছে ওখানে? ওই অবয়ব আমার এত চেনা লাগছে কেন? একজন ছায়া মানুষ তুলে ধরলো খড়গ। তারপর সেটা সজোরে নেমে এলো হাড়ি কাঠে বেঁধে রাখা লোকটার গর্দান লক্ষ্য করে। কাটা মাথাটা গড়াতে গড়াতে আমার একটু দূরে এসে থামলো। আমি একটু ঝুঁকে এলাম। কার মুন্ডু এটা? ঠিক তখন মেঘের আড়াল সরিয়ে জেগে উঠল রাক্ষসী চাঁদ। আর দেখলাম বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে পিঠেলের কাটা মাথা। আমার সামনে সব যেন অন্ধকার হয়ে গেল। চোখ বন্ধ করে ফেললাম আমি। কি দেখলাম আমি? এ কি সত্যি নাকি সব মায়া? আবার চোখ খুললাম। কোথাও কিছু নেই, সব ফাঁকা। একটা দীর্ঘশ্বাস যেন আমাকে পাক খেয়ে খেয়ে হাহাকারের মতো উঠে গেল আকাশের দিকে। হঠাৎ করেই মনে হলো বড় নির্ভার লাগছে নিজেকে, বড় শান্ত, যেন কত জন্ম ধরে বুকের মধ্যে পুষে রাখা কষ্ট মুক্তি পেল এই মাত্র। আর নিজের অজান্তেই আমার হাতে উঠে এলো আমার বাঁশিতে ঠোঁট ছোঁয়াতে বেজে উঠল রাগ মালকুশ। কিন্তু এ কি? কে বাজাচ্ছে এই রাগ? এ তো আমি নই। এ উগ্র তপ্ত অপার্থিব অলৌকিক সুর কি করে ভর করল আমার বাঁশিতে? কার আরতি আমার বাঁশিতে? কাকে ডাকছে আমার বাঁশি? পাহাড়ের বুকে কোন সুর কেঁদে কেঁদে বলছে, আয় আয় তোরা আয়। আর সেই ডাকে সাড়া দিতেই যেন উঠে এলো ওরা, ঠিক কালের মতো। পাহাড়ের বুক বেয়ে পাথরে পাথরে শীর্ণ আঙুল আঁকড়ে ধীরে ধীরে আমার সামনে উঠে এলো একদলা অন্ধকার জ্যোৎস্না। তার কোনো আকার নেই,
অবয়ব নেই, শরীর নেই। ধীরে ধীরে আমাকে ঘিরে ধরল ওরা। কতগুলো কুয়াশা মাখা শরীর। তারপর শুনতে পেলাম কতগুলো ফিস ফিস, কানের কাছে, ঘাড়ের কাছে কাদের যেন তপ্ত নিঃশ্বাস, কতগুলো খিলখিল হাসির শব্দ। কোনো আদিম অন্ধকার থেকে উঠে এসেছে গ্রাম্য কিশোরীর দল। তাদের অবয়বে যক্ষিণীর লালিত্য, দেহভঙ্গিমায় নৃত্যের ভঙ্গি, ঠোঁটের কোণে যান্ত্রিক হাসি, আর চোখের জায়গায় আদিম অন্ধকার। ওরা আমাকে ঘিরে হাসতে লাগলো, নাচতে লাগলো উন্মাদের মতো, যেন কত আনন্দের স্মৃতি ভিড় করে এসেছে ওদের ঘিরে। অন্ধকার জ্যোৎস্নার ঢেউ যেন থই থই করে নেচে উঠলো আমাদের ঘিরে। আজ আমাদের উৎসবের দিন। আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার স্মৃতি ফুরিয়ে যেতে লাগলো, যন্ত্রের মতো বাজিয়ে যেতে লাগলাম আমি। প্রথম সুর, দ্বিতীয় সুর, তৃতীয় সুর। ফুরিয়ে আসতে লাগলো আমার সব চেতনা, নিজের নাম, জন্মস্থান, পরিবার, অফিস, কাজকর্ম, সারাদিনের ব্যস্ততা, বন্ধু বান্ধব, স্মৃতি, সত্তা, অতীত, ভবিষ্যৎ যেন উধাও হয়ে যেতে লাগলো এই পাহাড়ের বুকে, এই আকাশের নিচে। মনে হলো আমি যেন আস্তে আস্তে পাহাড়ের অংশ হয়ে যাচ্ছি। তারপর ওরা আমাকে টেনে নিয়ে গেল মন্দিরের ভেতরে। ছায়াযক্ষিণীর দল ঘিরে বসলো আমাকে। এসেছো রঘুনাথ, এসেছো? এতদিন বাদে আমাদের কাছে আসার সময় হলো তোমার। কতদিন তোমার অপেক্ষায় বসেছিলাম বলো তো? এসো রঘুনাথ, এসো। এবার থেকে সারা জীবন আমাদের সঙ্গে থাকো, আর সারা দিন, সারা রাত, সমস্ত জীবন, সমস্ত মরণ জুড়ে আমাদের সুর শোনাও, তোমার বাঁশির সুর শোনাও। বুঝতে পারলাম আমার সারা শরীর কেমন যেন আস্তে আস্তে স্থির হয়ে এলো, নিঃসার, নিস্পন্দ। কত শত জন্মের ভার যেন নেমে এলো আমার শরীর জুড়ে। হৃৎপিণ্ডের গতি ধীর, মাথার মধ্যে সমস্ত বোধ লুপ্ত। শুধু শুনতে পাচ্ছি ওদের উচ্চকিত অট্ট হাসি আর সেই অমোঘ ডাক। এসো রঘুনাথ, এসো। আমাদের মধ্যে, আমাদের সঙ্গে, আমাদের মতো হয়ে থাকো, আর আমাদের সারা জীবন সুর শোনাও, বাঁশির সুর। বুঝলাম, একটু একটু করে আমি পাথর হয়ে যাচ্ছি, ঠিক ওদের মতো। আস্তে আস্তে আমার সমস্ত শরীর শক্ত হয়ে আসছে। বুঝলাম এই আমার শেষ। রঘুনাথ শিল্পকারের বাঁশির শেষ শিকার আমি। সুরের যে অভিশাপ এই গ্রাম্য বালিকাদের এতদিন ধরে মন্দিরের যক্ষিণী করে রেখেছিল, সেই একই অভিশাপ নেমে এসেছে আমার উপর। আমাকে বেঁধে ফেলেছে পাথরের শিকলে। শেষবারের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। জন্মের মতো এই আমার শেষ বাঁশি বাজানো। একটা শোঁ আওয়াজ কানে এলো। ঝড় উঠেছে নাকি? হ্যাঁ, তাই তো। অকস্মাৎ উপত্যকা জুড়ে জেগে উঠেছে এক প্রলয়ঙ্করী ঝড়। যেন পাতাল থেকে উঠে আসা বিশালাকার নাগেদের দল ক্রুদ্ধ আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে এই পাহাড় চূড়ায়। তাদের গর্জনে
কান পাতা দেয়। ক্রমে শুকনো পাতা, খড়কুটো আর ধুলোর ঘূর্ণি জেগে উঠল। ক্রমাগত পাক খেতে লাগলো এই মন্দিরকে ঘিরে। আর সেই উত্তাল উদ্দাম ঝড়ের মধ্যে কোমল নিষাদে বেজে উঠল আশাবরী, করুণা আর বিরহের রাগ, যা আমি শেষবার বাজিয়েছিলাম অরুন্ধতির মৃত্যুশয্যার পাশে। ঝড়ের ডাক আরো উদ্দাম হয়ে উঠেছে। ছায়াযক্ষিণীর দল অতিকায় পিণ্ডের মতো ঘিরে বসেছে আমার চারিপাশে। তাদের অন্ধকার চোখে যেন শত জন্মের বুভুক্ষা। তাদের সমস্ত শরীর থেকে ভেসে আসছে উদগ্র আহ্বান, এসো রঘুনাথ, এসো আমাদের মধ্যে, আমাদের মতো হয়ে এসো। ক্রমশ কোমর পর্যন্ত পাথর হয়ে এলো আমার বাঁশি তখন মন্দ্র সপ্তকে। বুঝতে পারছি আর কয়েক মুহূর্ত, তারপরে আমার সমস্ত শরীর পরিণত হবে পাথরের মূর্তিতে। যেমন যেমন রঘুনাথের বাঁশির জাদুতে এরা পাথরের যক্ষিণী হয়ে আছে, ঠিক তেমন ক্রমে বুক পর্যন্ত পাথর হয়ে এলো আমার। মন্দ্র সপ্তকেই বাঁশি থেমে গেল। এই শেষ। হঠাৎ ঝড়ের দমকা হাওয়ায় খুলে গেল মন্দিরের দরজা, আর দেখলাম এক উজ্জ্বল আলোর মূর্তি ঝড়ের মতো ঢুকে পড়ল মন্দিরের মধ্যে। তার ধাক্কায় ছিটকে গেল সেই অন্ধকার যক্ষিণীর দল। সেই আলোর স্রোত আমাকে পাক খেয়ে ঘিরে গেল একবার। এসেছো রঘুনাথ, এসেছো তুমি। কতদিন কত রাত তোমার পথ চেয়ে বসেছিলাম, কান পেতেছিলাম তোমার বাঁশি শুনবো বলে। এতদিনে আসার সময় হলো তোমার। আমার প্রায় পাথর হয়ে আসা বুকটা ধক করে উঠল। এ কে? এ কার স্বর? এ স্বর তো আমি শেষ শুনেছিলাম কত বছর আগে, এক মৃত্যু পথযাত্রিনীর বিছানার পাশে বসে। সেবারও শেষ হয়নি আমার বাজানো। মন্দ্র সপ্তকে থেমে গেছিল আমার বাঁশি। সেই স্বর আজ এতকাল পর কোন জন্মের অন্তর থেকে ফিরে এলো? সেই আলোর মূর্তি আমার সামনে এসে বসল। দেখলাম সেই কিশোরীর চোখে টলটল করছে জল। সেই আলোর দুখানি হাত আমার গালে রাখলো। বড় কষ্ট হয়েছিল রঘু, বড় কষ্ট, তাই না? দেখো, সেই কষ্ট, সেই কান্না, সেই পাপ ধুইয়ে দেব বলে আমি আবার এসেছি তোমার কাছে। এসো, আমাকে জড়িয়ে ধরো রঘু। বাঁশিতে সুর তোলো, যে সুর শুনবো বলে আমি এই ফাল্গুনী পূর্ণিমার রাতে তোমার কাছে ফিরে এলাম। সেই আলোর স্পর্শে মোমের মতো গলে যাচ্ছিলাম আমি। আমার অরুন্ধতী, আমার চিরবিরহিনী যক্ষিণী আজ আবার আমার কাছে ফিরে এসেছে আমার বাঁশি শুনবে বলে। মরে যাওয়া নক্ষত্রের আলোর মতো রোহিণী ফিরে এসেছে তার রঘুনাথের কাছে। পৃথিবীর সমস্ত মরে যাওয়া ভালোবাসারা যেন আলোর পাপড়ির মতো উড়ে বেড়াতে লাগলো মন্দির জুড়ে, আর তার সঙ্গে হাহাকারের মতো মিলিয়ে যেতে লাগলো ছায়াযক্ষিণীর দল, মিলিয়ে যেতে লাগলো তারায় ভরা আকাশের নিচে পূর্ণিমার আলোর রং মিশিয়ে। আমার শরীরে সার ফিরে এসেছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো বাঁশি তুলে নিলাম ঠোঁটে। আর তারপর আমার আর কিচ্ছু
পরদিন সকালে আমাকে যখন অচৈতন্য অবস্থায় মন্দিরের সামনে থেকে উদ্ধার করা হয়, তখন নাকি জ্বরে আমার গা পুড়ে যাচ্ছিল। ওখানকারই একজন লোক কাঠ কুড়োতে এসে আমাকে দেখতে পেয়ে উদ্ধার করে। সেবার প্রায় 7 দিন হাসপাতালে থেকে জমে মানুষে লড়াই করে বেঁচে ফিরে আসি। চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। পরে শুনেছিলাম আমাকে যেদিন নামিয়ে আনা হয় সেই দিনই নাকি মন্দিরটা ভেঙে পড়ে। মূর্তিগুলো সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, আর ভগ্নস্তূপের মধ্যে থেকে উদ্ধার হয়েছিল বিঠ্ঠলের মৃতদেহ। না, তার শরীরে খুব বেশি আঘাতের চিহ্ন ছিল না, শুধু মুখে এক প্রশান্তির হাসি লেগেছিল। সে হাসি কেন, কিসের, বুঝতে পারিনি কেউই, শুধু বুঝেছিলাম আমি, আর বোধহয় বুঝেছিল মুক্তি পাওয়া যক্ষিণীদের দল। সাহিত্য সমাহারে আজ শুনছিলেন অভিক সরকারের কলমে যক্ষিণীর সুর। আজকের গল্পের সূত্রধার এবং বিঠ্ঠলের চরিত্রে আমি আকাশ, অতনু তথা গল্প পাঠে বুদ্ধদেব দাস, অরুন্ধতী ও রোহিণীর চরিত্রে তপলব্ধা চ্যাটার্জি, রহস্যময় নারীর চরিত্রে তন্দ্রিমা মণ্ডল, রঘুর চরিত্রে শুভ্রদীপ বণিক, সাহুজির চরিত্রে সরিত ভট্টাচার্য, একনাথ ভোঁসলের চরিত্রে অনুপম ভট্টাচার্য, সাহুজির সহকারী এবং প্রৌঢ় ঘোড়াওয়ালার চরিত্রে কৌশিক ব্যানার্জি। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে স্ক্রিপ্টার থেকে মধুরিমা চক্রবর্তী, শব্দগ্রহণে সাহিত্য সমাহার স্টুডিও, শব্দ সংযোজনে ফিনিক্স অডিওভার্স থেকে প্রিয়াঙ্কা। গল্পের অরিজিনাল স্কোর কম্পোজিশন ঋদ্ধিমান দত্ত, বাঁশিতে অর্ণব রায়, আভ নির্মাণে আকাশ এবং প্রচার অঙ্কনে ডক্টর রৌমজিৎ হাজরা। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সাহিত্য সমাহারকে ফলো করুন স্পটিফাই, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরছি আরও ভয় আরও ছয় সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।